আজকের লেকচারে আমরা শুরু করব যে মেথডস অফ রিকোয়ারমেন্টস এলিসিটেশন। গত লেকচারে আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা গল্পটা বুঝে গেছি কাকে বলে এবং তার চারটে যে ফেজের কথা বলেছিলাম, যেটা প্রথম ফেজ হচ্ছে রিকোয়ারমেন্টস এলিসিটেশন, তারপরের ফেজ ছিল রিকোয়ারমেন্টস অ্যানালিসিস, তারপরের ফেজে ছিল রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন এবং লাস্ট ফেজে ছিল রিকোয়ারমেন্টস রিভিউ ছিল। তো আজকে আমরা ফার্স্ট ফেজ নিয়ে ডিসকাস করব, ফার্স্ট ফেজে কথা বলবো যে রিকোয়ারমেন্টস এলিসিটেশনের মধ্যে কি কি আমাদের মেথডস আমরা ফলো করে রিকোয়ারমেন্টসটাকে এলিসিট করি। এলিসিট মানে হচ্ছে গ্যাদারিং কথা বলা হয়। দেখো, ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, ক্রিটিক্যাল, এরার প্রোন অ্যান্ড কমিউনিকেশন ইন ডেপথ অ্যাসপেক্ট অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট। প্রথম লাইনেই মোটামুটি একটা গল্প পেয়ে যাচ্ছ। আমি প্রথমেই বলেছিলাম যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করাটাই কিন্তু আলটিমেট প্রবলেম। তো আমাদের কিছু মেথড প্রযোজ্য, যেগুলো অলরেডি এস্টাবলিশ মেথড ফলো করে কিন্তু আমাদেরকে রিকোয়ারমেন্টসকে কিন্তু কোনোভাবে গ্যাদার করতে হবে। তো সেটাই আজকে আমরা লেকচারে শিখবো, এই লেকচারে বুঝবো যে আমাদের কি কি প্রপার মেথডসকে মধ্যে দিয়ে গিয়ে একটা যতগুলো আমাদের রিকোয়ারমেন্টস গ্যাদারিং করা যেতে পারে, আলটিমেট যতগুলো টেকনিক আমরা শিখবো যেটাতে আমরা রিকোয়ারমেন্টসটা গ্যাদার করতে পারবো। যাতে কিনা বুঝতে পারছো এই জায়গাটা রিকোয়ারমেন্ট যদি ঠিকঠাক গ্যাদার না হয় তাহলে সফটওয়্যারই কিন্তু খুব ভালো করে আমরা বানাতে পারবো না। ক্লায়েন্টের থেকে তার দরকারটা প্রথমে আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। ইট ক্যান অলসো only succeed through an effective partnership between the customer and the developer. এটা এই ফেজটা কখন সাকসেসফুল হয়, যদি আমরা যারা ক্লায়েন্ট আর যারা ডেভেলপার বা বলতে পারো আইটি ইন্ডাস্ট্রি যার কাছে গেছে ক্লায়েন্ট, তাদের মধ্যে যদি একটা এফেক্টিভ পার্টনারশিপ বা তাদের কোলাবোরেশন থাকে, মানে দুজন মিলে যদি সাহায্য করি তাহলে কিন্তু হবে, নাহলে কিন্তু কোনোভাবে এই ফেজটাকে আমরা অতিক্রম করতে পারবো না। তো প্রথম এই মেথডসের মধ্যে ফার্স্ট মেথড হচ্ছে ইন্টারভিউ মেথড। এখানে কি করা হয়, বোথ পার্টিস ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। প্রথমে তো কি দরকার, প্রথমে আমরা যখন রিকোয়ারমেন্টস গ্যাদারিং ফেজে বসে আইটি ইন্ডাস্ট্রির ওখানকার যারা এক্সপার্টস আর যারা এখানে রয়েছে তোমাদের ক্লায়েন্ট যারা রয়েছে তাদের মধ্যে প্রথমে তাদের নিজেদের মধ্যে একদম মনোমিল যেটাকে বলা হয়। আন্ডারস্ট্যান্ড কথাটার মানে হচ্ছে দুজনের মধ্যে মনোমিল বা কথাবার্তা করে একটা স্মুথ একটা বন্ড প্রথমে তৈরি করা দরকার। দ্বিতীয় ফেজে বলছে দেয়ার আর টু টাইপস অফ ইন্টারভিউ, দু ধরনের ইন্টারভিউ হতে পারে, অ্যান্ড ওপেন অ্যান্ড স্ট্রাকচার ওয়ান। তো ওপেন হতে পারে বা একটা স্ট্রাকচার হতে পারে। ওপেন কথাটার মানে হচ্ছে কি বুঝতেই পারছো, ইন ওপেন ইন্টারভিউ দেয়ার ইজ নো অ্যাজেন্ডা, কনটেক্সট ফ্রি কোশ্চেন ক্যান বি আস্কড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যান্ড গেট অ্যান ওভারভিউ অফ দ্য সিচুয়েশন। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, তাহলে ওপেন ইন্টারভিউতে কি হয়, এখানে কোনো এজেন্ডা বেস থাকে না, মানে এখানে নর্মাল একটা কথাবার্তা হয় যেখান থেকে আমরা সিস্টেমের ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডটা আমরা করতে পারি, মানে কিভাবে কাজ করবে, কি কি জিনিস থাকা দরকার, একটা ওপেন ফোরাম কথা, নর্মাল যেরকম আমরা কথা বলি, নর্মাল যে বলে না দরকারি কথা যাকে বলা হয়। তো ক্লায়েন্ট এবং আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি এক্সপার্টের মধ্যে নর্মাল তো কথা হলো, দুজনকে বুঝলো, চিনলো, জানলো, বেশ একটা আইডিয়া হলো। তারপর যে কথাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দরকারি কথা। এই দরকারি কথাটা কি দরকার, কিভাবে করব, কি জিনিস থাকবে, এরকম জিনিসটা একটা নর্মাল একটা কথা, এটাকে বলা হয় ওপেন ইন্টারভিউর কিন্তু গল্প চলে যায়। আপনি কি রাখতে চান, এখানে কি হবে, কি মানে কি কি ফিচার্স থাকবে, এটাতে কিভাবে কি হবে, এই পুরো জিনিসটাকে নর্মাল, যেখানে কোনো স্ট্রাকচার ওয়ে নেই, মানে লিস্ট ডাউন কোনো ব্যাপার নেই, মানে কোনো খাতা কলমে লিখে প্রশ্ন করে নিয়ে আসা নেই। ইন্টারভিউ মানেই হচ্ছে যেখানে প্রশ্ন কেউ করবে, উত্তর কেউ দেবে। তার মানে ওপেনে কোনো রকম কোনো জায়গায় কোথাও লেখা নেই, কোনো রকম কোনো স্ট্রাকচার মেনটেন করা নেই, মানে যা মনে আসছে তাই বলছে, সেই ব্যাপারে সেই প্রশ্নগুলোকে তার উত্তর কিন্তু ক্লায়েন্ট দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর স্ট্রাকচার মানে বুঝতেই পারছো, না স্ট্রাকচার ইন্টারভিউ দ্য এজেন্ডা ইজ প্রিডিফাইন্ড, মানে যদি স্ট্রাকচার ইন্টারভিউ হয় সেখানে কিন্তু কিছু পয়েন্টস আগের থেকেই লেখা রয়েছে যেটা নিয়ে ডিসকাস করা হবে, বা যে কিছু প্রশ্ন আগের থেকেই রয়েছে যেটা নিয়ে কিন্তু আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তারা ক্লায়েন্টের সাথে বলবে, আর ক্লায়েন্ট সেই বেসিসে তার কিন্তু অ্যান্সার দেবে। তো দু ধরনের ইন্টারভিউ কিন্তু হতে পারে, প্রশ্ন এরকম ধরনের আসতে পারে ইন্টারভিউ। আর হাউ মেনি টাইপস, তাহলে আমরা বলবো দু রকম ইন্টারভিউ হতে পারে, একটা হচ্ছে ওপেন ইন্টারভিউ আর একটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ইন্টারভিউ। সেকেন্ড যে টেকনিকটাকে বলা হচ্ছে ব্রেনস্টর্মিং টেকনিক। এখানে গল্পটা কি হচ্ছে, a type of group discussion that led to idea very quickly and encourage creative thinking. Ultimately brainstorming এর একটা কথাই হচ্ছে যেখানে আমরা একটা গ্রুপ ডিসকাশন করানো হচ্ছে, যেখানে কে রয়েছে, সেখানে আমাদের আইটি ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট তারা রয়েছে, প্লাস তোমাদের যে ক্লায়েন্টের এন্ড থেকে যতগুলো স্টেক হোল্ডাররা রয়েছে তারা সবাই কিন্তু একটা রুমের মধ্যে বসে রয়েছে, তাদের মধ্যে আবার কথাবার্তা চলছে, ওয়ান কাইন্ড অফ গ্রুপ ডিসকাশন। সেখান থেকেই কিন্তু
আইডিয়াস গুলো বেরিয়ে যায়। যেরকম আমরা নর্মালি এটা নর্মাল, তোমরাও দেখেছো যখন বাড়িতে কখনো পুজো হয় তখন আমরা সবাই মিলে ডিসকাস করি কি কি জিনিস আনতে হয়। যদি একলা একটা মানুষ যদি কোনো ডিসিশন নেয় হতে পারে কোনো জিনিস ভুলে যেতে পারি। তো আমরা যদি একটা সবার সঙ্গে বসে এই কথাটা বলি তাহলে আমাদের যে যতটা মনে পড়ছে ততটা আমরা বলে বলে তাহলে আমরা পুরো জিনিসটাই কিন্তু কভার আপ করে ফেলি। এটা কিন্তু আমরা নর্মাল বাড়িতেও কিন্তু করে থাকি। তো এটাই এখানে এই টেকনিকটাকেই বলা হচ্ছে ব্রেন স্টর্মিং টেকনিক, যেখানে সবাই যারা স্টেক হোল্ডার সবাই একসাথে বসে আমরা সবাই বসে তাদের মধ্যে তাদের যে পয়েন্টস গুলো দরকার সফটওয়্যারে সেটা সবাই বলছে, কেউ ভুলে গেলে কেউ আরেকজন মনে করে দিচ্ছে, সে বলছে, এইভাবে কিন্তু একটা ভালোভাবে কিন্তু একটা রিকোয়ারমেন্টস গ্যাদারিং কিন্তু করা কিন্তু সম্ভব। এটা বলছে সেকেন্ড পয়েন্টে ভেরি পপুলার নাউডেজ দ্যান ইউজ ইন মোস্ট অর্গানাইজেশন। তাহলে বুঝতেই পারছো এখনকার প্রেজেন্ট ডেটে দাঁড়িয়ে কিন্তু এই ব্রেন স্টর্মিং টেকনিকটাই কিন্তু মেনলি কিন্তু খুব ব্যবহার করা হয়। কেন কি যারা ক্লায়েন্ট যারা কাজ করছে তারা জানে যে কিরকম ধরনের সফটওয়্যার নিডস তাদের। তো সবাই যদি না আসে একসাথে স্টেক হোল্ডাররা বা ওয়ার্কাররা যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছে ক্লায়েন্ট এন্ডে, তারা যদি না আসে এটা পার্টিসিপেট না করে তাদের নিডসটা বলতে পারবে না। নিডস না বললে তাহলে কিন্তু তাহলে রিকোয়ারমেন্টটা সেভাবে গ্যাদার হচ্ছে না। এই হচ্ছে বড় কথা। তারপরের পয়েন্টটা বলছে অল পার্টিসিপেন্টস আর এনকারেজ টু এক্সপ্রেস এনি আইডিয়া দ্যাট কাম টু দেয়ার মাইন্ড অ্যান্ড নো ওয়ান ইজ ক্রিটিসাইজ ফর অ্যান আইডিয়া নো ম্যাটার হাউ সিলি ইট ইজ। ইম্পর্টেন্ট কথা, 10 জন যখন একটা রুমে বসে তার নিজের মন্তব্য রাখছে, এটা বড় কথার মধ্যে একটা কথা যে কাউকে ক্রিটিসাইজ করা হবে না। যে ধরে নাও সে একটা কথা বললো যেটা হয়তো সিলি কথা, হ্যাঁ এটা তো থাকাই যাবে, মানে সিম্পল প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যে তুমি দেখতে পাচ্ছি যে এখানে সফটওয়্যার নিয়ে কথা বলছে, ধরে নাও এমন একটা কথা বলো যেটা সিলি টক যেটাকে বলা হয়, যেটা উল্টো পাল্টা যেটা কোনো মানেই হয় না, আর এইটুকু তো থাকাই দরকার। লগ ইন রাখবে একটা সফটওয়্যার খুলতে গেলে লগ ইন তো থাকবে, নাহলে সফটওয়্যার হবে কি করে? অথেন্টিকেশন ভেরিফিকেশন গুলো না হলে তো সফটওয়্যার বিল্ড হবেই না। তো সেরকম একটা হাইপোথেটিক্যাল কথার মধ্যে এটা বললাম যে যতটাই তার আইডিয়া সিলি হোক না কেন তারা কিন্তু কেউ ক্রিটিসাইজ করবে না, সবারই তার মন্তব্যটাকে কিন্তু রাখা হবে, কেউ কাউকে কোনো ছোট বড় করবে না এই গ্রুপ ডিসকাশন ফেসে। এটাই হচ্ছে বড় একটা টেকনিক বলতে পারো বা একটা অ্যাসপেক্ট বলতে পারো, যেটা সাহায্যে কিন্তু আমরা রিকোয়ারমেন্টটাকে খুব সাকসেসফুলি কিন্তু আমরা গ্যাদার করতে পারি। পরের পয়েন্টে চলে আসলো হচ্ছে ডেলফি টেকনিক। কি বলছে এই টেকনিকে? হিয়ার দ্য পার্টিসিপেন্টস আর আস্কড টু রাইট দ্য রিকোয়ারমেন্ট অন আ পিস অফ পেপার। তাহলে এই টেকনিকে প্রথমে কি করা হচ্ছে, যারা পার্টিসিপেন্ট মানে যারা ক্লায়েন্ট এন্ডের যারা স্টেক হোল্ডার যারা ম্যানেজার্স যারা এসছে তারা রিকোয়ারমেন্টস গুলো জানানোর জন্য তাদের বলা হয় যে আপনারা সবাইকে একটা পিস অফ পেপার দেওয়া হয়েছে, ওই পিস অফ পেপার বা কাগজের মধ্যে আপনাদের যা নিড এই সফটওয়্যার থেকে আপনারা লিখতে থাকুন, ঠিক আছে? দিস রিকোয়ারমেন্টস আর দেন এক্সচেঞ্জ অ্যামং দ্য পার্টিসিপেন্টস। তাহলে যখন এটা লেখা কমপ্লিট হয়ে গেল তখন এই যে লেখার যে চিটটা বা পেপারগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে দেওয়া হয়। হু সাবমিটেড দেয়ার কমেন্টস টু অবটেন আ রিভাইজ সেট অফ রিকোয়ারমেন্টস। ধরে নাও এখানে 10 জন এসেছিল, 10 জনের যে রিকোয়ারমেন্টসটা লিখেছে, এবার 10 জনের জিনিসগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে দিয়েছে। এবার কেউ কার জিনিস পেয়েছে, সে দেখছে যে সে কোনটা চেয়েছিল আর আরেকজন কি কি লিখেছে। ধরো ও যদি কোনো কিছু ভুলে যায় তাহলে সেটাকেও অ্যাড করে দিচ্ছে। তো এই জিনিসপত্রগুলো করেই কিন্তু আমরা এই ডেলফি টেকনিক কাজ করে। দিস প্রসেস রিপিট আনটিল দ্য ফাইনাল এগ্রিমেন্ট ইজ রিচ। তাহলে ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা, যেটা এই কন্টেক্স বলতে পারো বা এই টেকনিকটা চলতে থাকবে যত পর্যন্ত ফাইনাল এগ্রিমেন্ট না হয়ে যায়। ফাইনাল এগ্রিমেন্ট কথাটার মানে হচ্ছে ফাইনালি দে আর নট সেটেলড কোনোভাবে, মানে রিকোয়ারমেন্টসগুলো সেটেল যাতে তত পর্যন্ত না হয়ে যায়। এই টেকনিকটা চলতেই থাকে, সবাইকে সবার নিডসগুলোকে পেপারের মধ্যে লিখছে, তারা নিজেরা এক্সচেঞ্জ করছে, দেখছে যে আর তাদের মন্তব্য মিল খাচ্ছে কিনা, রাখা উচিত কি রাখা উচিত নেই জিনিসপত্রগুলো এখান থেকে কিন্তু এই ডেলফি টেকনিকের মারফতে কিন্তু অনেকটা আমরা ওভারকাম বা আমাদের গ্যাদার কিন্তু করতে পারি। এর পরের টেকনিকটা বলছে ফাস্টের ফুল ফর্ম কি বলছে? ফেসিলিয়েটেড অ্যাপ্লিকেশন স্পেসিফিকেশন টেকনিক। এটা কি বলছে গল্পটা? বলছে দিস অ্যাপ্রোচ এনকারেজ দ্য ফরমেশন অফ আ জয়েন্ট টিম অফ কাস্টমার অ্যান্ড ডেভেলপার ওয়ার্কিং টুগেদার টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইটস রিকোয়ারমেন্ট। তাহলে এই ফার্স্ট অ্যাপ্রোচটা বা ফার্স্ট টেকনিকটা বলতে পারো কিভাবে কাজ করে। এখানে একটা কি হয় যে ক্লায়েন্ট এন্ড এবং আমাদের আইটি ইন্ডাস্ট্রির এন্ড থেকে কিছু লোকেরা আর ক্লায়েন্ট এন্ড থেকে কিছু লোকেরা একটা টিম ফরমেশন করে তারা নিজেদের মধ্যে তাদের যে রিকোয়ারমেন্টস গুলো দরকার, রাইট রিকোয়ারমেন্টস গুলো দরকার, সেগুলোকে তারা ফাইন্ড আউট বা তারা ওগুলোকে খুঁজে বার করে। তাহলে কি করছে এরপরে? এভরিওয়ান ইজ আস্কড টু ক্রিয়েট আ লিস্ট অফ, প্রত্যেকটা লোক যারা এই টিমের মধ্যে প্রেজেন্ট রয়েছে, সেটা ক্লায়েন্ট এন্ড থেকে হতে পারে বা এটা আইটি ইন্ডাস্ট্রি এন্ড থেকে যে লোকগুলো তাদের রয়েছে, তাদেরকে একটা কথাই এই কিছু কাজ করতে দেওয়া হয়। যে লিস্ট কি করে? হোয়াট সারাউন্ড দ্য সিস্টেম, হোয়াট ইজ দ্য প্রডিউস, হোয়াট ইজ
প্রডিউসড বাই দ্য সিস্টেম অ্যান্ড ইউজ বাই দ্য সিস্টেম। এই তিনটে জিনিসের একটা লিস্ট তৈরি করতে বলে, যে সিস্টেমটা কি দিয়ে সারাউন্ড রয়েছে, কি সিস্টেমটা প্রোডাকশন দিচ্ছে এবং কি সিস্টেমটা ইউজ করছে। তো এই তিনটে জিনিসের একটা লিস্ট তাদেরকে ফরমেশন করতে বলে। এটাই হচ্ছে তাদের কাজ হয় মেনলি, যে টিমটা ফরমেশন, তাদের মধ্যে যে লোকজন রয়েছে তাদের মধ্যে এই কাজগুলো কিন্তু তাদের কিন্তু নর্মালি করতে হয়। লিস্ট অফ সার্ভিসেস, কনস্ট্রেন্ট অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া, then we divide this list into a smaller list to in order to manage it। তাহলে সিম্পল কথায় দুটো লাস্ট দুটো পয়েন্টে এটাই বলছে যে আমরা এখান থেকে যে সার্ভিসেস, কনস্ট্রেন্ট এবং পারফরমেন্স এরিয়ার যে একটা লিস্ট ডাউন করছি এবং সেই লিস্টটাকে আরো আমরা স্মলার লিস্টে ডিভাইড করে কিন্তু আমরা এইভাবে ম্যানেজ করতে পারি। তাহলে আলটিমেটলি ফার্স্ট অ্যাপ্রোচ থেকে এটা যদি ওভারভিউ বলি তাহলে কি বলতে চেয়েছে, আলটিমেটলি একটা আমাদের ক্লায়েন্ট এন্ড এবং আমাদের ডেভেলপার এন্ড বলতে পারো, কাস্টমার বা ডেভেলপার, ক্লায়েন্ট আইটি এন্ড বলতে পারো, যেরকম যেটা তোমাদের কমফোর্টেবল হবে। এটা টিম ওয়ার্ক এখানে কিন্তু মেনলি হচ্ছে, যেখানে টিমে কিছু লোকরা দুটো এন্ড থেকেই রয়েছে, তারা কি কি দরকার, তাদের কিছু টিপস অফ জব তাদের দেওয়া রয়েছে যে কি কি করা উচিত, কি কি করা উচিত না, সেগুলো নিয়ে তারা একটা এখান থেকে একটা লিস্ট ফরমেশন করছে। এটা পরবর্তীকালে এটাকে এই লিস্টটাকে সাবলিস্টে তৈরি করে আমরা ওরা কিন্তু কোনোভাবে এটাকে ম্যানেজ কিন্তু কোনোভাবে করতে পারবে। তারপরে অ্যাপ্রোচটা হচ্ছে QFD, যেটাকে বলা হয় কোয়ালিটি ফাংশনাল ডেভেলপমেন্ট। কি বলছে, ইট ফোকাস is on incorporating the voice of customer। এটা মেনলি কার উপর কাজ করছে, এই যে টেকনিকটা এটা আমাদের মেনলি কিন্তু কাস্টমার যেটা বলছে সেটাকেই কিন্তু ইনকর্পোরেট মানে নখদর্পণ করা হচ্ছে বাংলা ভাষায় বলতে, ঠিক আছে। ডিপেন্ডিং on customer wish, each requirement is assigned a value that indicate the degree of importance বলতে পারো। তাহলে কি বললাম, তাহলে এখানে কাস্টমার ধরে নাও, হাইপোথেটিক্যাল রিজন আমি একটা গল্প বলছি, কাস্টমার বললো যে আমার এই সফটওয়্যারের মধ্যে 10টা রিকোয়ারমেন্টস চাই। তাহলে এখানে এই যে এই QFD যাকে বলে কোয়ালিটি ফাংশনাল ডেভেলপমেন্ট, তো এই যে টেকনিকটায় কাস্টমার যেটা বলছে তার এগেনস্টে কিছু পয়েন্টস অ্যাসাইন করা হয় ওই ফিচার্সগুলোর উপরে। তোর ওই 5টা কি 10টা ফিচার্স একটা সফটওয়্যারের মধ্যে থাকবে, এই যে ফিচার্সগুলো কিভাবে যে পয়েন্ট আমরা যে অ্যাসাইন করবো, এটা তার মধ্যে কিছু গল্প বলছে। দ্য কাস্টমার ডিটারমাইন্স দ্য ইম্পর্টেন্স অফ ইচ রিকোয়ারমেন্ট অন দ্য স্কেল অফ 1 to 5, যেটা 5 হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, 4 হচ্ছে ইম্পর্টেন্ট, 3 হচ্ছে নট ইম্পর্টেন্ট বাট নাইস টু হ্যাভ, 2 হচ্ছে নট ইম্পর্টেন্ট আর 1 হচ্ছে আনরিয়েলিস্টিক, রিকোয়ার ফার্দার এক্সপ্লেনেশন। তার মানে গল্পটা কি, যে এক্ষুনি বললাম যে 5টা বা 10টা ধরে নাও রিকোয়ারমেন্টস কাস্টমার বলেছে যে আমার দরকার, তো সেই এই যে কাস্টমারকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই তুমি কিছু পয়েন্টিং করো, বা এইটাই পয়েন্টিং কাজটা বা পয়েন্ট দেওয়াটা এটা আমাদের ITN থেকেও করতে পারে, যেখানে হচ্ছে কাস্টমার বলছে যে যদি 5 বলা হয় তার মানে ওটা ভেরি ইম্পর্টেন্ট, এই ফিচার্সটা রাখতেই হবে। যদি 4 বলে তার মানে ওটা ইম্পর্টেন্ট, হ্যাঁ রাখা দরকার, অবভিয়াসলি রাখতে হবে, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট মানে রাখতেই হবে, বা ফার্স্ট যখন সফটওয়্যার তৈরি হবে সেখানে এই জিনিসগুলো থাকতে হবে, নাহলে কিন্তু সফটওয়্যার মানে আমাদের লাগবেই না কাজ, এরকম ব্যাপার। 3 হচ্ছে নট সো ইম্পর্টেন্ট, হ্যাঁ বাট নাইস টু হ্যাভ, মানে ঠিক আছে এটা এতটা ইম্পর্টেন্টও না বাট পরবর্তীকালে কোনো আপডেটে তুমি যদি দাও ভালো ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। আর 2 যদি কোনো ফিচার্সকে পয়েন্টিং দেওয়া হয় তার মানে হচ্ছে একদম ইম্পর্টেন্ট না বাট তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো জায়গায় আসে না, একদম এরকম ব্যাপার। আর 1 হচ্ছে আনরিয়েলিস্টিক, মানে এমন যেরকম বললাম যে আমি সফটওয়্যারের মধ্যে যে ভবিষ্যৎ দেখা যায় এরকম গল্প আমাকে দাও, তো ভবিষ্যৎটা কখনো দেখা যায় না, তার মানে এটা আনরিয়েলিস্টিক গল্প যেটা কোনদিন চট করে দেওয়া যাবে না। তাহলে এইভাবে কিন্তু আমাদের কোয়ালিটি ফাংশনাল ডেভেলপমেন্টের কিন্তু আমাদের পয়েন্ট আউটিং করা হয়, মানে পয়েন্টিং করা হচ্ছে যে কোন রিকোয়ারমেন্টসটাকে কতটা আমরা পয়েন্ট দিয়ে র্যাঙ্কিং দিচ্ছি, যে কোনটা দরকার আর কোনটা দরকার না, মানে কাস্টমারের উইশ হিসাবে যে যেটা এটা ইমিডিয়েটলি দরকার আমাদের ফার্স্ট ভার্সনে এটা থাকতেই হবে, নাহলে কিন্তু সফটওয়্যারটা বানানোর কোনো মানেই নেই। আর যেগুলো পরবর্তীকালে আসতে পারে, যেগুলো দেওয়ার দরকার নেই বাট দিলে কোনো অসুবিধা নেই বা এটা হতেই পারে না, এরকম ধরনের কিছু রকম কিন্তু র্যাঙ্কিং কিন্তু এই টেকনিকে কাস্টমার যেরকম বলছে সেভাবে কিন্তু আমরা পয়েন্ট আউট করছি। এরপরের যে গল্পটায় চলে আসলাম যেটাকে বলা হয় ইউজ কেস অ্যাপ্রোচ। তো ইউজ কেস অ্যাপ্রোচ যেটাকে ওয়ান কাইন্ড অফ ইউজ কেস ডায়াগ্রামও আমরা বলে, অনেক সময় অনেক জায়গায় আমরা কলেজে আমরা দেখি, আমাদের পরীক্ষা হয়তো আসতে পারে ইউজ কেস ডায়াগ্রাম করো। এখানে কি হয়, দিস ইজ আ স্ট্রাকচার্ড ডেসক্রিপশন অফ ইউজার রিকোয়ারমেন্ট, মানে এখানে ছবি দিয়ে জিনিসটাকে আমরা বলি, মানে ছবির মারফতে, মানে আমরা যে জিনিসটা দরকার ইউজার যে রিকোয়ারমেন্টসগুলো বলেছে সেগুলোকে আমরা ছবি দিয়ে গ্রাফ এরকম বানিয়ে এরকম গ্রাফ বানিয়ে জিনিসটাকে আমরা ইউজ কেস ডায়াগ্রাম কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য আমি একটা ইউজ কেস ডায়াগ্রাম তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ হয়তো, এটা ওয়ান কাইন্ড অফ একটা ইউজ কেস ডায়াগ্রাম, যেখানে একটা ওয়ান কাইন্ড অফ অনলাইন পেমেন্ট
সফটওয়্যারের একটা এসআরএস এর ইউজ কেস ডায়াগ্রাম, যেখানে এরকম ধরনের জিনিসপত্র হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমার লগ আউট, তাদের লগ আউট ধরনের ফিচার্স, বায়োমেট্রিক ভেরিফিকেশন, ইউজার অথেন্টিকেশন, এই জিনিসপত্রগুলো পুরো জিনিসটা এরকম ধরনের একটা ইউজ কেস ডায়াগ্রাম কিন্তু বানাতে পারে। মানে এখান থেকে ইউজারের যে ফিচার্সগুলো নিয়ে নিচ্ছে, যে যেগুলো দরকার রিকোয়ারমেন্টসগুলো নিয়ে তার এগেনস্ট একটা এরকম ধরনের একটা ইউজ কেস ডায়াগ্রাম কিন্তু এরকম তোমরা বানাতে পারো। জাস্ট আমি ছোট করে দেখালাম তোমাদের যে আইডিয়া পাওয়ার জন্য কিরকম ধরনের হয় জিনিসটা কিন্তু এরকম ধরনের দেখতে হয়। তারপরের পয়েন্টে বলছে ইট ইজ আ নেটিভ that describe the sequence of a event from user point of view। তো অবভিয়াসলি এখান থেকে তুমি এক্ষুনি ডায়াগ্রামটা দেখালাম, তোমরা একটা ক্লিয়ার হলো যে এটা যে কার পর কি থাকবে বা কোন ইভেন্টটা থাকবে, কি কি জিনিস থাকবে, এটা ইউজার পয়েন্ট অফ ভিউ এর জন্য কিন্তু আমরা ইউজ করি, যাতে ইউজার দেখে জিনিসটা বুঝতে পারে যে ও জিনিসটা এইভাবে একটা ব্লু প্রিন্ট বলতে পারো, যেখানে দেখালাম ছবিটা, এটা ওয়ান কাইন্ড অফ কি একটা ব্লু প্রিন্ট অ্যাপ্রোচ, যেটা তোমার কাছে চোখে দেখে তুমি জিনিসটা পুরোটা ক্লিয়ার একটা মানে ডায়াগ্রাম, তুমি একটা জিনিসটা কিন্তু একটা মাথায় চলে আসলো। ইউজ কেস ডায়াগ্রাম আর গ্রাফিক্যাল, যেটা এক্ষুনি দেখালাম এটাকে বলা হয় ইউজ কেস ডায়াগ্রাম, যেটা এক্ষুনি দেখালাম, রিপ্রেজেন্ট দ্যাট শো দ্য সিস্টেম অ্যাট ডিফারেন্ট লেভেল। তাহলে কোন দিকটা, এটা অনেকটা বড় ছিল বলে তোমাদের একটা বড় একটা ডায়াগ্রাম দেখালাম, বাট ছোট তোমরা করতে পারো, যেখানে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা পোর্শন, মানে একটা ইউজার এন্ড থেকে কিভাবে হবে, ডেটাবেস এন্ড কিভাবে হবে, ক্লায়েন্ট এন্ড কিভাবে হবে, এরকম পুরো জিনিসটা। ইউজার এন্ড বলতে গেলে যে সফটওয়্যারটার ইউজার, ঠিক আছে। এবার সেখানে ম্যানেজমেন্ট মানে পেছনে যারা বসে রয়েছে, যারা অ্যাডমিন এন্ড বলতে পারো বা ডেটাবেস এন্ড বলতে পারো, প্রত্যেকটা ভিউ থেকে তাদের কিরকম একটা গ্রাফ হবে, যেটা আমি একটা ছবি দেখালাম। এগুলো পুরো জিনিসটা আমি যদি পুরো স্লাইডটা একবার একটি ডায়াগ্রামটা দেখাই, তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইউজার, যদি আমি জুম করি জিনিসটাকে পুরো ক্লিয়ার হবে। দেখো এখানে দেখো একটা ইউজার এতগুলো জিনিস কিন্তু রাখছেই পারে। এরপরও যখন আমরা যাবো এখানে আমরা একটা গল্প পাবো, এখানে হচ্ছে ব্যাংক, যেহেতু আমাদের অবভিয়াসলি কে জিনিস, একটা ইউপিআই যদি অ্যাপ আমি বানাই, যদি ইউপিআই অনলাইন পেমেন্ট, যেখানে ইউজার রয়েছে, ব্যাংক রয়েছে, এবং তার এগেনস্টে তলায় দেখো আমাদের আরো কিছু জিনিসপত্র রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের এই পারে। এই দেখো অ্যাডমিনিস্ট্রেটর, যে যারা কন্ট্রোল করছে, যেখানে আমাদের নোটিফিকেশন, সাপোর্ট, লগ আউট। এই পারে রয়েছে দেখো মার্চেন্টে কি কি আছে, দেখো আমাদের সাপোর্ট রয়েছে, সেন্ডিং এন্ড রিসিভিং পেমেন্ট, যারা ইউপিআই পেমেন্ট করবো কি দিয়ে, ইউপিআই পেমেন্ট করে তো আমরা কিছু কেনাকাটা করবো, তো এটা হচ্ছে আমাদের মার্চেন্ট, যেখানে আমরা সেন্ডিং, রিসিভিং পেমেন্ট, বিল পেমেন্ট, রিচার্জ রয়েছে, ইউপিআই ভেরিফিকেশন, মানে কিউআর কোড পেমেন্ট, এগুলো সবকিছু মানে পুরো ডিটেলসটাই একটা ইউজারের কাছে একটা নখদর্পণের ছবি তার কাছে চলে আসছে। এবার এখানে পয়েন্টে লাস্ট পয়েন্ট বলছে দে সামটাইমস সাপোর্ট দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কফ্লো। এবং যেটা আমরা ইউজ কেস ডায়াগ্রাম বললাম, এটা একটু হাই লেভেল হয়ে যায়, কখনো কখনো আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়েও কিন্তু এই ইউজ কেস অ্যাপ্রোচটা বা এই জিনিসটাকে কিন্তু আমরা চোখে কিন্তু আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে বেসিক আইডিয়াস গুলো আমরা দেখলাম, যেভাবে আমরা রিকোয়ারমেন্টসকে গ্যাদার করবো। এতগুলো পয়েন্ট দেখলাম, এগুলো হচ্ছে একটা স্ট্রাকচার টেকনিক বলতে পারো, প্রপার মেথডস বলতে পারো, এগুলোকে ফলো করে কিন্তু আমরা রিকোয়ারমেন্ট এলিসিটেশন যেটাকে বলা হয় বা রিকোয়ারমেন্ট গ্যাদারিং কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু করতে পারি। তো এই ছিল আমাদের লেকচার, এখানে গিয়ে আমরা শেষ করলাম, যেখানে আমরা পুরো আইডিয়া পেয়ে গেলাম কি করে আমরা রিকোয়ারমেন্টকে সুন্দর করে আমরা গ্যাদার করতে পারবো, যেটা কিনা আমাদের রিকোয়ারমেন্টস এলিসিটেশনের মধ্যে একটা পার্ট। মানে এগুলো যে পার্টগুলো আমরা দেখলাম, এর পরের লেকচারে আমরা দেখবো হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস কি করে করতে হয়, তার পুরো ডিটেলস যাবতীয় আমরা নেক্সট লেকচারে ধরে দেখবো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।